নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আবারও আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এফসি গোয়ার সঙ্গে নর্থ ইস্টের ম্যাচ ছিল, আর সেই ম্যাচটা নর্থ ইস্ট 2-0 গোলে জিতে গিয়েছে। এফসি গোয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্ট হারিয়েছে। আবারও কিন্তু জ্বলে উঠেছিল টমি জুরিক, এবং এই জয়ের ফলে কিন্তু মোহনবাগানের মতো টিম খুবই অ্যাডভান্টেজ পাবে, বা মোহনবাগান দলের প্লেয়াররা বা কোচেরা তারা খুব খুশি হবে। তো সেই ম্যাচ নিয়ে একটু কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল খেলতে নামছে জামশেদপুরের সঙ্গে কালকে, সেই ম্যাচ নিয়েও আমরা আলোচনা করে নেব। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত দুটো ব্যাপার, একটা হচ্ছে যে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কুয়েতের এগেনস্টে একটা ভীষণ গুরুত্বপূর্ণ হোম ম্যাচ আছে, সেই ম্যাচটা কিন্তু কলকাতায় হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখন অবধি সেই ম্যাচটা হোস্ট করার রয়েছে কিন্তু দুটো জায়গা আছে, একটা হায়দ্রাবাদ আর একটা কিন্তু কলকাতা। তো সেখানে কিন্তু একটা পসিবিলিটি আছে কলকাতায় কিন্তু ইন্ডিয়া বনাম কুয়েত ম্যাচটা আমরা দেখতে পেতে পারি, তো সেই চান্স কিন্তু থাকছে। সেকেন্ডলি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট। তো মার্কাস মার্গুলাও কালকে রাত্রে একটা টুইট করে, সেটা হচ্ছে যে ট্রান্সফার মরশুম এখনও শেষ হয়নি এবং পসিবিলিটি আছে যে আরও একটা ভালো ট্রান্সফার হতে পারে, যেটা আমরা 48 ঘন্টার মধ্যে জানতে পারবো। আর মার্কাস এই টুইটটা করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রকমের স্পেকুলেশন শুরু হয়েছে, বিভিন্ন প্লেয়ারকে নিয়ে আলোচনা শুরু হয়। হুগো বুমোর নামটা উঠতে থাকে যে বুমো কি তাহলে অন্য ক্লাবে যোগ দিচ্ছে, বাট বুমো যাবার আগে বলে গিয়েছে যে আমি আবার মোহনবাগানেই ফিরবো, সেরকম ইঙ্গিত দিয়ে গিয়েছে। মার্কাস আগেও জানিয়েছিল বুমোস মোহনবাগানের সঙ্গেই কন্ট্রাক্টেড থাকছে। তবে জার্নালিস্ট মার্কাস মার্গুলাও সে কিন্তু ব্যাপারটা আবারও ক্লিয়ার করে দেয় যে বুমোস মোহনবাগানেই থাকছে বর্তমান সময়। এবং দেন আজকে সকালে কিন্তু নোয়া সাদাউই তার সম্বন্ধে একটা রিপোর্ট কিন্তু ট্রান্সফার মার্কেট থেকে আসে, যেখানে কিন্তু বলা হয় যে নোয়া সাদাউই কিন্তু উড়িষ্যার সঙ্গে প্রি কন্ট্রাক্ট সাইন করতে চলেছে। পরের মরশুম উড়িষ্যা এফসি দলে নোয়া সাদাউই যোগ দিতে চলেছে, এটা কিন্তু ট্রান্সফার মার্কেটের তরফ থেকে রিপোর্ট করা হয়। যদিও মার্কাস মার্গুলাও সেটার ব্যাপারেও জানায় যে তিনি সেই বিষয়ে কোনো কিছু শোনেননি। এবার মার্কাস শোনেনি বলে এরকম ডিল যে হবেই না তার তো কোনো মানে নেই, হতেই পারে ট্রান্সফার মার্কেট যখন রিপোর্ট করেছে। তবে আগেও দেখেছি ট্রান্সফার মার্কেট কিছু কিছু ক্ষেত্রে ভুলভাল রিপোর্টিং করেছে, এই জিনিসটা লক্ষ্য করেছি। তো দেখা যাক, ব্যাপারটা হচ্ছে যে নোয়ার সঙ্গে গোয়ার চুক্তি 2024 সালে শেষ হয়ে যাচ্ছে, এবং চুক্তি শেষ হবার 6 মাস আগে থাকতে কিন্তু অন্য কোনো ক্লাব কোনো প্লেয়ারের সঙ্গে নেগোসিয়েশন করতে পারে। তো সেই হিসেবে যদি উড়িষ্যা তাকে প্রি কন্ট্রাক্টে এখন সাইন করাতে চায় সেটা সম্ভব, এবং লোবেরার আন্ডারে হয়তো নোয়া সাদই তার খেলাটা আরও ভালো হতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়ে ট্রান্সফার মার্কেট থেকে রিপোর্ট করা হয়েছে, আর কোনো সোর্স থেকে কিন্তু এই নিয়ে খবর নেই। তো সেখানে এরকম কোনো ডিল হচ্ছে কিনা বা নোয়া পরের মরশুম কোন ক্লাবে যাচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর মার্কাস যে শাইনিংটার কথা বলেছে যে 48 ঘন্টার মধ্যে আমরা জানতে পারবো, সেটা কিন্তু কোনো একজন ইন্ডিয়ান প্লেয়ারের শাইনিং, ডোমেস্টিক প্লেয়ারের শাইনিং। তো দেখা যাক সেটা কি হয়। তো সেটা কোনো বিদেশির কথা কিন্তু মার্কাস বলেনি, তো ওয়েট করে যাও। তো আশা করছি খুব তাড়াতাড়ি সেই খবরটা বেরিয়ে আসবে এবং তোমাদের জানিয়েও দেবো। বাকি যদি ম্যাচের ব্যাপারে চলে যাই, আইএসএল এর ব্যাপারে কথা বলি, সেখানে এফসি গোয়া তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে হারার পর আবারও একটা ম্যাচ নর্থ ইস্টের কাছে হারলো। যে এফসি গোয়া টিম আনবিটেন ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত, তারা কিন্তু পরপর দুটো ম্যাচ হারলো, এবং আজকে কিন্তু নর্থ ইস্ট 2-0 গোলে গোয়াকে হারালো। হিউজ রেজাল্ট, লিগ শিল্ডের দৌড়ে একটা হিউজ রেজাল্ট। মোহনবাগান, উড়িষ্যা, মুম্বাই প্রত্যেকটা টিম খুশি হবে, কারণ এফসি গোয়া কিন্তু এই ম্যাচটা হারার আগে পর্যন্ত একটা অ্যাডভান্টেজ পজিশনে ছিল। তবে এই সময় দাঁড়িয়ে গোয়া, মোহনবাগান, মুম্বাই, উড়িষ্যা কেউ অ্যাডভান্টেজে নেই, সব টিমগুলো সমান জায়গায় আছে। লিগ সিল্টের লড়াইটা ভীষণভাবে জমে গিয়েছে। মোহনবাগান যদি উড়িষ্যাকে হারাতে পারে, মোহনবাগান অ্যাডভান্টেজে কিন্তু চলে যাবে। বর্তমান সময় কিন্তু লড়াই জমে গিয়েছে। এবার আজকের ম্যাচে নর্থ ইস্টের খেলার কথা বললে, নর্থ ইস্ট ভালো খেলেছে ভাই। প্রথম থেকে নর্থ ইস্ট কিন্তু গোয়াকে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, উল্টো দিকে গোয়াও কিন্তু প্রচুর সুযোগ পেয়েছে, তারা সুযোগগুলো ওয়েস্ট করেছে। আর জঘন্য লেভেলের রেফারিংও আমরা দেখেছি। তো প্রথম 20 মিনিটের মধ্যে নর্থ ইস্ট হয়তো 3টে গোল পেতে পারতো, জঘন্য রেফারিং সেখানে হয়েছে। একটা ক্ষেত্রে জিথিনকে তো ওডেই ফাউল করে বক্সের মধ্যে, পেনাল্টি নর্থ ইস্ট পেতে পারতো, সেটা দেওয়া হয় না। টমি জুরিচ গোলকিপারের গায়ে তার জাস্ট হাতটা লাগে, গোলকিপার বল মিস করে রেফারি বাঁশি বাজিয়ে দেয়, বড্ড সফট ছিল ওটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচের প্রথম হাফে কিন্তু নর্থ ইস্ট অবশ্যই ভাবতে পারে যে রেফারি পুরো আমাদের এগেনস্টে গেছে। ম্যাচের সেকেন্ড হাফে গিয়ে সেটা কিন্তু গোয়া ভাবতে পারে, লাস্টের দিকে গিয়ে ব্রেন্ডনকে বক্সের মধ্যে নর্থ ইস্টের ডিফেন্ডার ফাউল করে পেনাল্টি পায় না গোয়া, এবং তার সঙ্গে কিন্তু হাতেও বল লাগে, দীনেশ সিং অথবা আশির আক্তার কারোর একটা হাতে বল লাগে বক্সের মধ্যে, নোয়া যখন বলটা ডেলিভার করছিল, সেটাও কিন্তু গোয়া পেনাল্টি পেতে পারতো। তো জামাল মোহাম্মদের থেকে আমরা কিন্তু আবারও একটা বিলো অ্যাভারেজ রেফারিং পারফরমেন্স আজকের ম্যাচে দেখেছি। বাকি ম্যাচের কথা বললে সেখানে তো প্রথম দিকে নর্থ ইস্ট অ্যাটাক করছিল, গোল পেতে পারতো। গোয়াও কিন্তু বিশেষ করে সেট পিস থেকে খুব ডেঞ্জারাস ছিল। কার্ল ম্যাকিউক একাধিক গোল পেতে পারতো, এমন পজিশন থেকে ম্যাকিউক বল গোলে রাখতে পারেনি। এবং সেখানে গিয়ে সেকেন্ড হাফে সেই টমি জুরিক, হোয়াট এ শাইনিং! টমি জুরিক
দারুণ প্লেয়ার, তবে বর্তমান সময়ে একটু অফ ফর্মে ছিল, বাট আইএসএল এসে কিন্তু সেই ফর্মটা সে দেখাচ্ছে, তার যে কোয়ালিটি কতটা বেশি সেটা সে কিন্তু আইএসএলে দেখাচ্ছে। পরপর 3টে স্টার্ট, 3টে ম্যাচেই গোল করলো এবং আজকে পেনাল্টি থেকে টমি জুরিক গোল করলো। ম্যাকারটন কিন্তু খুব ভালো বলটা টমি জুরিককে দিয়েছিল এবং যেভাবে টমি জুরিক তারপর ঘুরে গেল, মানে গোলের দিকে মনে হচ্ছিল শ্যুট করবে, সেই সময় শেরটন পেছন থেকে জার্সি ধরে টানে, টমি জুরিক পড়ে যায়, রেফারি পেনাল্টি দেয়। তো এই জিনিসটাও কিন্তু দেখার ছিল। আগের দিন কিন্তু দীপেন্দু তাকে জার্সি ধরে টানছিল, মানে দীপেন্দুকে বিট করার পর সেই সময় কিন্তু টমি জুরিক তার স্ট্রেংথ দেখিয়ে গোল করলো। আজকে কিন্তু আবার বুদ্ধি দেখিয়ে কিন্তু পেনাল্টিটাও আর্ন করলো, তবে পেনাল্টিটা মারতে গিয়ে গোল তো করলো, তবে সে কিন্তু মনে হলো মাসেল পুল করেছে এবং সেটা একটু বেশি খারাপ মনে হচ্ছে। যদিও আশা করবো যে টমি জুরিক খুব তাড়াতাড়ি ফিরবে, তার খেলাটা পার্সোনালি আমি খুব এনজয় করছি, বাট ইনজোর তো হয়ে গেছিলো এবং গোল করার পরে তাকে তুলে নিতে হলো। তবে পরে গিয়ে নেস্টোডের হেড ওডি ওয়ান ইন্ডিয়ার গায়ে লেগে কিন্তু মানে সেখানে নর্থ ইস্ট সেকেন্ড গোলটা পায়। তারপর গোয়া অবশ্যই চান্স ক্রিয়েট করেছিল, তবে সেখানে আর গোলটা আসেনি, 2-0 জিতল নর্থ ইস্ট এবং গোয়া এই ম্যাচটা হারার পর কিন্তু লিগ শিল্ডের লড়াইটা আরও জমে গেল এবং মোহনবাগানের মতো টিম অবশ্যই এরকম রেজাল্টে খুশি হবে। শুধু মোহনবাগান কেন, উড়িষ্যা, মুম্বাই বা কেরালা তারাও হতে পারে। তো যেটা আলোচনা করছিলাম যে হয়তো সেকেন্ড হাফে কেরালা বা গোয়ার একটু ফর্ম ড্রপ হতে পারে, সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। আর দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান, মুম্বাই, গোয়া 3টে টিমই 14টা করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 29, মুম্বাই 28, গোয়া 28। কি চলছে? উড়িষ্যা তো 15 ম্যাচে 31-এ আছে। তবে নর্থ ইস্টে শুধু এই ওপরের দিকে টিমগুলো সাহায্য করেছে সেরকমটা না, নিজেদেরও সাহায্য করেছে, তারাও কিন্তু টপ 6-এ চলে এসেছে। 6 নম্বর স্থানে কিন্তু নর্থ ইস্ট উঠে এসেছে 19 পয়েন্ট নিয়ে। এবার এই টপ 6-এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলও লড়াই করছে এবং ইস্ট বেঙ্গলকে কালকে খেলতে নামতে হচ্ছে জামশেদপুরের সঙ্গে। ইস্ট বেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু খুব ভালো সুযোগ আছে ওই টপ 6-এ নিজেদের জায়গাটাকে পাকাপুক্ত করার, 6 নম্বর স্পটটার জন্য লড়াই করার এবং সেই জায়গায় জামশেদপুর কিন্তু একটা ডাইরেক্ট প্রতিপক্ষ। সেখানে জামশেদপুরকে হারিয়ে দিতে পারলে ইস্টবেঙ্গল সেখানে ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবে। তবে জামশেদপুর কিন্তু রিসেন্টলি খুব ভালো ফুটবল খেলছে, যেখানে লাস্ট ম্যাচে তারা পাঞ্জাবকে 4-0 হারিয়েছিল এবং জামশেদপুরের যে প্লেয়ারটা সব থেকে বেশি ইমপ্রেস করছে সেটা ডেফিনেটলি জেরেমি মানজোরো। কি খেলছে ভাই প্লেয়ারটা, আলাদাই, মেনে মিডফিল্ডটাকে পুরো একা সামলাচ্ছে এবং দুটো ব্রিলিয়ান্ট ফ্রিকিক গোলও আগের দিন করেছিল। বাকি তো পুরো খেলাটাকে সে মাঝখান থেকে কন্ট্রোল করে। তো সেই জায়গায় জামশেদপুরের জন্য সব থেকে বড় প্লেয়ার আর কি, ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে বড় থ্রেট কিন্তু জেরেমি মানজোরো। বাকি কিছু প্লেয়ারও কিন্তু খুব ভালো খেলছে খালিদের আন্ডারে, যেখানে কিন্তু ডেফিনেটলি বলতে হয় মোহাম্মদ সানানের কথা, এই বাচ্চা ছেলেটা দুর্দান্ত। বাকি ইমরান খান এবং সব থেকে বেশি করে আমি বলবো যাকে নিয়ে হয়তো খুব বেশি কথা হচ্ছে না, সেটা হচ্ছে লালডিন পুইয়া। ডিফেন্সে কিন্তু লালডিন পুইয়াও দুর্দান্ত খেলছে। বাকি চিমাচুকু তো আছেই এবং ইস্ট বেঙ্গল থেকে যে স্ট্রাইকাররা জামশেদপুরে যায় তারা হঠাৎ করেই ভালো খেলতে শুরু করে, সেটা চিমার সঙ্গে আমরা দেখেছিলাম। সিবেরিও কিন্তু এখন খুব ভালো খেলছে। বাকি কিন্তু এলসিনো, এই প্লেয়ারটাও জামশেদপুরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। এলসিনো কিন্তু শুরুটা করেছিল ডিফেন্সে, বাট বর্তমানে খালিদ তাকে ডিফেন্সে মিডফিল্ডে ইউজ করছে। অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে সেই ডিফেন্সের সামনে এলসিনোকে ইউজ করছে, যেটা কিন্তু জেরেমি মানজোরোকে অনেক বেশি ফ্রিডম দিচ্ছে অ্যাটাকে জয়েন করার জন্য, যেটা কিন্তু জামশেদপুরের খেলাটাকে আরও খুলে দিয়েছে। তো এগুলো কিন্তু জামশেদপুরের কিছু স্ট্র্যাটেজি। সেখানে কিন্তু মেন থ্রেড অবশ্যই জেরেমি মানজোরো, সাথে সানান, ইমরান খান বা চিমাচুকু, অথবা ডিফেন্সে কিন্তু লালডিন পুইয়া। এই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলের জন্য থ্রেটের কারণ হতে পারে। ইস্টবেঙ্গলের কথা বললে রিসেন্টলি ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলতে পারছে না। সুপার কাপেই জামশেদপুরকেই হারিয়েছিল, বাট সুপার কাপে ইস্টবেঙ্গলের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামটা সামহাও আইএসএলে মিসিং এবং সেখানে বিদেশি প্লেয়ারদের চলে যাওয়াটা একটা বড় ভূমিকা রেখেছে বলে মনে হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাক ইস্টবেঙ্গল এই ম্যাচে কেমন খেলে। বিদেশিদের কথা বললে সেখানে আলেকজান্ডার প্যান্টিচ সে টিমের সঙ্গে যোগ দিয়েছে, প্র্যাকটিস করেছে, তবে কালকে শুরু করবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। করতে পারে, চান্স কিন্তু আছে। সেখানে কিন্তু হিজাজি মাহেরের সঙ্গে আলেকজান্ডার প্যান্টিচ এই ডিফেন্সিভ কম্বিনেশন দেখা যেতে পারে, তবে সে স্টার্ট না করলে লালচুংনুঙ্গা সে হয়তো অ্যাজ এ সেন্টার ব্যাক স্টার্ট করবে। তবে হিজাজির কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে চিমাচুকুর এগেনস্টে। চিমার যে ফিজিক্যাল খেলা সেটার এগেনস্টে কিন্তু হিজাজিকে ভালো করতে হবে। বাকি কিন্তু শিবেরিও পরবর্তীকালে এসে জাস্ট ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার, সেও কিন্তু থ্রেট ক্রিয়েট করতে পারে। তবে ইস্টবেঙ্গলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটি এই ম্যাচে কিন্তু হয়ে উঠতে পারে আবারও সৌভিক চক্রবর্তী, কারণ অপোনেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটাকে ম্যানমার্ক করানোর জন্য সৌভিক চক্রবর্তীকে খুব ভালোভাবে কার্লেস কোয়াদ্রাত এই মরসুম ইউজ করেছে। সেটা গ্রেগ স্টুয়ার্ট, হুগো বুমোস, তার সঙ্গে তোমার আহমেদ জাহু, প্রত্যেকের এগেনস্টেই কিন্তু সৌভিক ভালো কাজ করেছে এবং সেই সেম কাজটাই কিন্তু জেরেমি মানজোরোর এগেনস্টে সৌভিককে করতে হবে। সেই দায়িত্বটাই হয়তো সৌভিকের ওপর থাকবে। বাকি মিডফিল্ডে ভিক্টর ভাস্কুয়েজেরও কিন্তু ভালো খেলাটা জরুরি। তো সেই জায়গাতে ভিক্টরের থেকে যে খেলা এক্সপেক্ট করা হচ্ছিল সেটা পাওয়া যায়নি।
তো হোপফুলি সে তাড়াতাড়ি মানে তার ফুল ফিটনেসে পৌঁছে তার ভালো খেলাটা খেলতে পারবে। গোলের জন্য অবশ্যই ক্লেটনের দিকে তাকিয়ে থাকতে হবে, সাথে মহেশ তো ফিরছে, মহেশ নান্ধা তারাই ভরসা কিন্তু গোল করার জন্য। ফেলিসিও ব্রাউনকে কিভাবে কার্লোস কোয়াদ্রাত ইউজ করে সেটা দেখতে হবে। যদি দুজন বিদেশি ডিফেন্ডার স্টার্ট করে হয়তো ফেলিসিও স্টার্ট নাও করতে পারে, তবে সেটা না হলে হয়তো ফেলিসিও নম্বর 9 রোলে আবার স্টার্ট করবে, পেছন থেকে হয়তো ক্লেটন খেলবে দুটো উইংয়ে, সেক্ষেত্রে কিন্তু নান্ধা এবং মহেশ, এবং পেছন থেকে মিডফিল্ডে সৌভিকের সঙ্গে তোমার ভিক্টর ভাস্কুয়েজ, এবং দুজন সাইড ব্যাক তাদেরও গুরুত্বপূর্ণ রোল থাকবে সানান আর ইমরান খানকে আটকাতে। তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ জামশেদপুর হতে চলেছে, এবং একটা ভালো হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আমরা কালকে এক্সপেক্ট করছি। তো তোমরা এই ম্যাচ থেকে গিয়ে এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।